এবার যুদ্ধের ময়দান বদলে গেছে। বোমা, মিসাইল, ড্রোন এসব তো আছেই, তবে বিশ্ব অর্থনীতির হৃদয়ে ইরান আঘাত এনেছে। ইরান বুঝে গেছে আমেরিকাকে যুদ্ধক্ষেত্রে হারানো কঠিন, তবে ইরান আমেরিকাকে নিয়ে গবেষণা করেছে বিস্তর, এটা বোঝা যায়। আমেরিকার শক্তির আসল উৎস কোথায়? সেনাবাহিনী না প্রযুক্তি? না, তবে আংশিক। আসল শক্তি হল অর্থনীতি, অর্থাৎ ডলার। এখন প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই ডলারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে? চলুন পুরো গল্পটা সহজ ভাষায় বুঝি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ চলছে, কিন্তু তার থেকেও বড় এক যুদ্ধ হচ্ছে আর এক জায়গায়, এমন এক জায়গায় যেটা সাধারণ মানুষের চোখে খুব একটা ধরা পড়ে না। সেই যুদ্ধটা হচ্ছে অর্থনীতির ভিতরে, মুদ্রার ভিতরে। আর সেই যুদ্ধের কেন্দ্রে রয়েছে একটি নাম, ডলার। বছরের পর বছর ধরে বিশ্বের অর্থনীতি যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা ছিল। সেই সুতোটার নাম ডলার। পৃথিবীর যেখানেই তেল বিক্রি হোক, সেখানেই লেনদেন হতো ডলারে। সৌদি আরব থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলো সবাই তেল বিক্রি করত ডলারে। আর এই তেল বিক্রির অর্থের একটা বড় অংশ আবার ফিরে আসতো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায়। কেউ কিনত আমেরিকার বন্ড, কেউ বিনিয়োগ করত তাদের বাজারে। এই পুরো ব্যবস্থাটার নাম ছিল পেট্রো ডলার ব্যবস্থা। এই ব্যবস্থা শুরু হয়েছিল 70-এর দশকে, যখন বিশ্ব অর্থনীতি বড় এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। 1971 সালে যুক্তরাষ্ট্র ডলারকে স্বর্ণে রূপান্তরের নিয়ম বন্ধ করে দেয়। তারপর 1974 সালে সৌদি আরবের সঙ্গে একটি বড় সমঝোতা করে। সেই সমঝোতা অনুযায়ী সৌদি আরব তেল বিক্রি করবে ডলারে, আর সেই টাকা আবার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারে। ডলার শক্তিশালী হওয়া শুরু করে তখন থেকেই। এই এক সিদ্ধান্তই পুরো পৃথিবীর অর্থনৈতিক কাঠামো বদলে দেয়। কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হল তেল। গাড়ি চলে তেলে, কারখানা চলে তেলে, বিমান ওড়ে তেলে। ফলে যেসব দেশ তেল কিনতে চাইত, তাদের আগে ডলার জোগাড় করতে হতো। এইভাবেই তৈরি হয় ডলারের চাহিদা। ধীরে ধীরে পৃথিবীর প্রায় সব দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলার জমাতে শুরু করে। আজও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় 58% বৈদেশিক মুদ্রা রিজার্ভ ডলারে রাখা হয়। অর্থাৎ পৃথিবীর অর্থনীতি ঘুরছে একটাই মুদ্রাকে ঘিরে। কিন্তু এখন সেই ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান বুঝে গেছে, শুধু মিসাইল ছুঁড়ে আমেরিকাকে হারানো যাবে না। কারণ আমেরিকার শক্তি শুধু সামরিক নয়, তাদের সবচেয়ে বড় শক্তি তাদের অর্থনীতি। আর এই অর্থনীতির প্রাণ হলো ডলার। তাই ইরান এখন চেষ্টা করছে সেই জায়গাটাতেই আঘাত করতে। প্রথম ধাক্কাটা এসেছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে এই সরু 34 কিলোমিটারের জলপথ। কিন্তু এই সরু পথ দিয়েই পৃথিবীর প্রায় 20% তেল পরিবহন হয়। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে যায়। ভাবুন, পৃথিবীর প্রতি 5 ব্যারেল তেলের 1 ব্যারেল যাচ্ছে এই একটি পথ দিয়ে। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে শুধু তেলের দামই বাড়বে না, পুরো বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা শুরু হবে। ইরান ঠিক এখানেই তাদের নতুন কৌশল শুরু করেছে। তেহরান এখন হরমুজ প্রণালী ব্যবহার নিয়ে নতুন শর্তের কথা বলছে। তাদের পরিকল্পনা হলো, যেসব তেলবাহী জাহাজ চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন করবে, তাদের এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। এই খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN ও মিডল ইস্ট আই। এটা শুনতে ছোট একটা সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর প্রভাব অনেক বড়। কারণ এতদিন তেলের বাজার প্রায় পুরোপুরি ডলারের নিয়ন্ত্রণে ছিল। এখন যদি তেলের লেনদেন ইউয়ানে শুরু হয়, তাহলে ধীরে ধীরে সেই নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। এটা ঠিক যেন একটা বাঁধে ছোট ফাটল ধরার মতো। শুরুতে হয়তো পানি খুব বেশি বের হবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ফাটল বড় হতে শুরু করবে। এই কৌশলটা নতুনও নয়। রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে তাদের তেল রুবল বা ইউয়ানে বিক্রি করা শুরু করেছে। চীনও দীর্ঘদিন ধরে চেষ্টা করছে তাদের মুদ্রাকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করতে। 2018 সালে সাংহাইতে ইউয়ান ভিত্তিক তেলের ফিউচার ট্রেডিং চালু করা হয়েছিল। ধীরে ধীরে কিছু দেশ সেই ব্যবস্থায় যুক্ত হচ্ছে।
আর এখন ইরান সেই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে চাইছে, কারণ তেলের সবচেয়ে বড় ক্রেতারা এখন আর পশ্চিমা দেশ নয়। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি তেল আমদানি করে চীন। তারা প্রতিদিন প্রায় 11 মিলিয়ন ব্যারেলের বেশি তেল কেনে। ভারতও দ্রুত বাড়ছে জ্বালানি ব্যবহারে, অর্থাৎ তেলের বাজারের কেন্দ্র ধীরে ধীরে পশ্চিম থেকে এশিয়ায় চলে যাচ্ছে। যখন ক্রেতা বদলায় তখন লেনদেনের মুদ্রাও ধীরে ধীরে বদলে যায়। ইতিহাসে এমনটা আগেও হয়েছে, কিন্তু একসময় বিশ্ব অর্থনীতি ঘুরত অ্যামস্টারডামকে কেন্দ্র করে। তারপর ব্রিটিশ সাম্রাজ্যের সময়ে লন্ডন হয়ে ওঠে অর্থনীতির কেন্দ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই জায়গা নেয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। প্রতিবারই মুদ্রার পরিবর্তনের পেছনে ছিল ভূরাজনৈতিক শক্তির পরিবর্তন। আজ আবার সেই পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। আমেরিকা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কোনো দেশ তাদের বিরোধিতা করলে তাকে বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ইরান নিজেও বহুবার সেই নিষেধাজ্ঞার শিকার হয়েছে। তাদের ব্যাংকিং খাত, তেল রপ্তানি এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা সবকিছুর উপরই চাপ দেওয়া হয়েছে। কিন্তু এর একটি অপ্রত্যাশিত ফলও হয়েছে। যেসব দেশ নিষেধাজ্ঞার শিকার হয়েছে তারা বিকল্প পথ খুঁজতে শুরু করেছে। ইরান কখনো পণ্য বিনিময় পদ্ধতি ব্যবহার করেছে, কখনো স্থানীয় মুদ্রায় লেনদেন করেছে, কখনো চীন বা রাশিয়ার সঙ্গে আলাদা আর্থিক ব্যবস্থার পরীক্ষা করেছে। এই সব ছোট ছোট পরিবর্তন মিলেই ধীরে ধীরে একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে ডলার হঠাৎ করে ভেঙে পড়বে না, কারণ ডলারের শক্তি শুধু অর্থনীতিতে নয়, এর পেছনে আছে শক্তিশালী আর্থিক বাজার, গভীর তারল্য এবং দীর্ঘদিনের বিশ্বাসযোগ্যতা। কিন্তু যদি ভূরাজনৈতিক সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার উপরে চাপ বাড়তে পারে। বিশেষ করে যদি তেলের লেনদেন ধীরে ধীরে বিভিন্ন মুদ্রায় শুরু হয়, তাহলে ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি হয়তো একক মুদ্রার উপরে নির্ভর করবে না, বরং একটি বহুমুখী ব্যবস্থায় চলে যাবে, যেখানে ডলার থাকবে কিন্তু তার পাশে থাকবে ইউয়ান, ইউরো কিংবা অন্য মুদ্রাও। এই পরিবর্তন রাতারাতি হবে না, এটা নিশ্চিত। এটা ধীরে ধীরে ঘটবে, ঠিক যেমন নদীর ধারা বদলায়, একদিনে নয়, বছরের পর বছর ধরে। ইরান হয়তো সেই পরিবর্তনের গতি একটু বাড়িয়ে দিতে চাইছে, কারণ তারা জানে মিসাইল দিয়ে যুদ্ধ জেতা কঠিন, কিন্তু যদি অর্থনীতির ভিত কাঁপিয়ে দেয়া যায় তাহলে শক্তিশালী প্রতিপক্ষকেও দুর্বল করা সম্ভব। তাই এখন প্রশ্নটা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, প্রশ্নটা আরও বড় ক্যানভাসে। এই যুদ্ধ কি শুধু ভূখণ্ডের জন্য, নাকি এটি নতুন এক অর্থনৈতিক যুদ্ধ যেখানে লক্ষ্য ডলার নিজেই? সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আমরা সেই উত্তরটাও জেনে যেতে পারব।